পদত্যাগের পূর্বে শেষ কয়েক ঘণ্টা কেমন ছিল শেখ হাসিনার? শেখ হাসিনাকে কি যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়া হবে? আওয়ামী লীগ নেতার বাড়িতে ৬ শিক্ষার্থীর লাশ। ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ফ্রান্সকে পেল স্পেন। বিমানবন্দরে আটক সাবেক প্রতিমন্ত্রী পলক। জাতীয় সংসদ বিলুপ্তি ঘোষণা। দেওয়াল টপকে কোথায় গেলেন সাবেক ডিবি প্রধান হারুন? আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশ ছেড়ে পালিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সরকারের পতনের প্রেক্ষিতে এখন বিভিন্ন দেশে আশ্রয় খুঁজছেন তিনি। যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার বিষয়ে মুখ খুললেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের গণ-অভ্যুত্থানে হাসিনার দেশ থেকে পলায়ন ও আশ্রয় প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন মুখপাত্র ম্যাথিউ মিলার। ব্রিফিংয়ে তার কাছে জানতে চাওয়া হয়, আপনি জবাবদিহিতার কথা বললেন। শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, তিনি পশ্চিমের যে কোনো দেশে আশ্রয় নিতে চেষ্টা করছেন। চরম মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি কি আপনারা যুক্তরাষ্ট্রে আসতে দিবেন? জয় মিলার বলেন, এই ধরনের কোনো অনুরোধ আমাদের কাছে আসেনি। অপর এক প্রশ্নে এই প্রতিবেদক জানতে চান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখামাত্র গুলির নির্দেশে প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ। তাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজ স্বৈরাচার মুক্ত। বাংলাদেশের পরিস্থিতি এখনও অস্পষ্ট। ছাত্র নেতৃবৃন্দ, বিরোধী দলসমূহ এবং আর্মি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চেষ্টা করছে। এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও স্পষ্ট করে বলবেন কি? জয় মিলার বলেন, এই বিষয়ে বেশ কিছু কথা বলেছি। প্রথমত, বিগত কয়েক সপ্তাহে সহিংসতায় যারা নিহত এবং আহত হয়েছেন, আমরা অবশ্যই তাদের প্রতি শোক এবং সমবেদনা জানাচ্ছি। সহিংসতা বন্ধ এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দিকে এখন আমাদের দৃষ্টি। অন্তর্বর্তীকালীন সরকার গঠনে যাতে গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হয়। এর আগে শেখ হাসিনার পতনের কথা উল্লেখ করে বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে একটি বিবৃতি পাঠ করেন স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার। মোট কথা হলো, মিলারের কাছে যখন শেখ হাসিনার যুক্তরাষ্ট্রে আশ্রয় নিতে পারেন কিনা এই বিষয়ে প্রশ্ন করা হলে মিলার যেটি বলেছেন যে শেখ হাসিনা এখন তিনিও যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় পাওয়ার বিষয়ে কোনো আবেদন করেননি। আর তিনি যদি পরবর্তীতে আবেদন করেনও, কিন্তু এক্ষেত্রে তার যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় পাওয়ার সম্ভাবনা খুবই কম, মানে মিলারের কথা অনুযায়ী আমরা যা বুঝলাম, কারণ তিনি মানবতা বিরোধী অপরাধে জড়িত। তার কারণেই এই সহিংসতার সৃষ্টি হয়েছে এবং এই সহিংসতায় হাজারো মানুষ আহত এবং নিহত হয়েছে। এদিকে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের জেলা শহরের থানা রোড এলাকার বাসা থেকে ৬ জনের দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩ জনের লাশ শনাক্ত করেছে তাদের পরিবার। শনাক্ত হওয়া ৩ জনই ছিলেন আন্দোলনকারী শিক্ষার্থী। মঙ্গলবার রাত ৩:৩০টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল বাসার ৪ তলার একটি কক্ষ থেকে লাশগুলো উদ্ধার করেন। সম্পূর্ণ পুড়ে যাওয়া লাশগুলোর পরিচয় শনাক্ত করা নিয়ে জটিলতা সৃষ্টি হলেও সেসব শিক্ষার্থীর লাশ হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিস ও স্থানীয়দের। এর আগে ওই দিন বিকালে বাড়িটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে সে সময় বাড়িতে ওই আওয়ামী লীগ নেতা বা তার পরিবারের কেউ ছিলেন না বলে জানা গেছে। এদিকে সোমবার লালমনিরহাট শহরের মিশন মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়া ৬ শিক্ষার্থী বিকাল থেকে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে। আন্দোলন শেষে মিশন মোড় থেকে কয়েক হাজার আন্দোলনকারী একটি মিছিল বের করে। মিছিলটি থানা রোডের শহীদ মিনার এলাকা দিয়ে যাওয়ার সময় কিছু দুর্বৃত্ত বাড়িটিতে আগুন দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। নিখোঁজদের পরিবার সেনা সদস্যদের সহায়তায় রাতে বাড়িটিতে গিয়ে লাশগুলো দেখতে পায়। পরে 3 শিক্ষার্থীর লাশ শনাক্ত করে তাদের পরিবার। বাকি লাশগুলো পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের লালমনিরহাটের স্টেশন অফিসার শহীদার রহমান বলেন, খবর পেয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। পরে সেখান থেকে 6 জনের লাশ উদ্ধার করা হয়েছে।
এদিকে কাতার বিশ্বকাপে শেষ 16তে 3-0 গোলে মরক্কোর কাছে টাইব্রেকারে হারের শোধ প্যারিস অলিম্পিকে তুলল স্পেন। সোমবার পুরুষ ফুটবলের সেমিফাইনালে পিছিয়ে পড়েও শেষ দিকের গোলে জিতেছে তারা। এদিকে মিশরকে 3-1 গোলে হারিয়েছে ফ্রান্স। মার্সেইতে প্লান্টি থেকে 1 গোল হজম করে স্পেন। ফার্মিন লোপেজ গোল শোধ দেওয়ার পর জুয়ানুলুস সানচেস জয়সূচক গোলে স্পেনকে ফাইনালে তোলেন। 2-1 গোলে জিতেছে তারা। এদিকে টানা দ্বিতীয়বার অলিম্পিক ফাইনালে উঠল স্পেন। টোকিও অলিম্পিকে ব্রাজিলের কাছে ফাইনালে হেরে রূপা পেয়েছিল তারা। আগামী শুক্রবার সেই আক্ষেপ ঘুচাতে ফ্রান্সের মুখোমুখি হবে 1992 সালের সোনাজয়ীরা। গতবারের আফ্রিকান নেশনস কাপ জয়ী মরক্কো আরেকবার স্পেনকে চমকে দেয়। পাবলো বারিওস বক্সের মধ্যে আমির রিচার্ডসনকে ফাউল করলে রেফারি মরক্কোকে প্লান্টি দেয়। সুফিয়ান রাহিম 36তম মিনিটে গোল করে এগিয়ে দেন দলকে। দ্বিতীয়ার্ধে লোপেজ 66তম মিনিটে সমতা ফেরান। ম্যাচ তখন অতিরিক্ত সময়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করছিল। তখন তার বানিয়ে দেওয়া বলে 85 মিনিটে সানচেজ জাল কাঁপান। ফ্রান্সকে প্রথমে পেছনে ফেলে দেয় মিশর, তবে স্বাগতিকদের জাল কাঁপিয়ে তা ধরে রাখতে পারেনি আফ্রিকানরা। অতিরিক্ত সময়ে আরও 2 গোল করে ফরাসিরা। এদিকে দিল্লিতে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে জুনায়েদ আহমেদ পলককে আটক করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার বিকালে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে তাকে আটক করা হয়। বেবিচকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, দিল্লি যাওয়ার জন্য বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষারত অবস্থায় বেবিচকের কর্মচারীরা তাকে আটক করেন। পরে বিমান বাহিনীর কর্মকর্তারা এসে তাকে নিয়ে যান। জুনায়েদ আহমেদ পলক আওয়ামী লীগ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ইন্টারনেট বিষয় ইস্যুতে সমালোচিত হন পলক। পরে নিজের ব্যর্থতা স্বীকার করে ক্ষমাও চান তিনি। অপরদিকে জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হচ্ছে। জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন এবং বিভিন্ন মামলার আটকদের মুক্তি দেওয়া শুরু হয়েছে এবং ইতিমধ্যে অনেকে মুক্তি পেয়েছেন। এর আগে বিকাল 3টার মধ্যে সংসদ ভাঙার আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এক ভিডিও বার্তায় আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের পরও ফ্যাসিস্ট হাসিনার সংসদ বিলুপ্ত করা হয়নি। আজ বিকেল 3টার মধ্যে সংসদ ভাঙা না হলেও আগামীকাল কঠোর কর্ম ঘোষণা করা হবে। বিপ্লবী ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। অপরদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবর পেয়ে পুলিশ সদর দপ্তরের দেয়াল টপকে পালিয়ে যান। পুলিশ সদর দপ্তরের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। শোনা যায়, হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করেছিলেন মোহাম্মদ হারুন অর রশিদ, কিন্তু তার আগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সততা নিশ্চিত করতে পারেনি কেউ। পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবর জানার পর শাহবাগের লোকজনের সংখ্যা বাড়তে থাকে। এর আগে হারুন দিনভর পুলিশ প্রধানের সঙ্গেই ছিলেন, কিন্তু হাসিনার দেশত্যাগের খবর পাওয়ার পর তাকে ওয়্যারলেসে তিনি কোনো নির্দেশনা দেননি। শেষ দুপুরে ডিবির হারুন পুলিশ সদর দপ্তর থেকে পালানোর চেষ্টা করেন। তিনি পুলিশ সদর দপ্তরের পূর্ব পাশের থাকা সিটি কর্পোরেশনের সীমানা দেয়াল টপকে সেদিকে চলে যান। পরে তিনি নর্মাল পোশাক পরে জনসাধারণের বেশে এখান থেকে বেরিয়ে যান। আরেকটি সূত্র জানিয়েছে, হারুন পুলিশ সদর দপ্তর থেকে বের হয়ে সোজা চলে যান হযরত শাহজালাল বিমানবন্দরে। সেখান থেকে পালানোর চেষ্টা করেন, কিন্তু তিনি ব্যর্থ হন। এ সময় সেনা সদস্যরা তাকে আটক করেন, তবে সেখান থেকে তাকে কোথাও নেওয়া হয়েছে তা জানা যায়নি। এমন খবর সারাদিন বিভিন্ন জনের কাছ থেকে জানা হলেও সর্বশেষ সত্যটা কেউ নিশ্চিত করতে পারেননি। এই বিষয়ে পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কল করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা।
দেশ ছাড়ার আগে গতকাল সোমবার সকাল 10:30 থেকে প্রায় 1 ঘন্টা বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি। তবে পরিস্থিতি যে একেবারে নিয়ন্ত্রণের বাইরে সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না। পরে পরিবারের সদস্যরা সহ বোঝানোর পর পদত্যাগে রাজি হন। এরপর দ্রুততম সময়ে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে গোপনে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। সংশ্লিষ্ট একাধিক সূত্রের কাছ থেকে শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার শেষ 4 ঘন্টার একটা বিবরণ পাওয়া গেছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা হয়ে দিল্লি পৌঁছেছেন তিনি। সেখান থেকে তার যুক্তরাজ্য যাওয়ার সম্ভাবনা রয়েছে। দলীয় অস্ত্রধারী কর্মীদের নামিয়ে গত রোববার দিনভর সারা দেশে ব্যাপক সংঘাত ও প্রাণহানি ঘটানোর পরও ছাত্র জনতার আন্দোলন সামাল দিতে পারেননি শেখ হাসিনা। যদিও পরিস্থিতি উপলব্ধি করতে পেরে রোববার রাতে শেখ হাসিনাকে তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেন। তারা সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন বলে জানা গেছে। তবে তিনি তা মানতে চাননি, বরং সোমবার থেকে কারফিউ আরও কড়াকড়ি করতে বলেন। ভোর থেকে কারফিউ কড়াকড়ি করার উদ্যোগ নেওয়া হলো সকাল 9টার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে নামতে শুরু করেন। 10টা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে জমায়েত বড় হতে থাকে। বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বলছে, সকাল 10:30টার দিকে 3 বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয়। নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন। আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজোয়া যানে উঠে লাল রং দিয়ে দিচ্ছেন, সামরিক যানে পর্যন্ত উঠে পড়ছেন। এরপরও কেন তারা কঠোর হচ্ছেন না সেটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এছাড়া বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন সেটাও তিনি উল্লেখ করেন। এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখিয়ে বলেন তারা তো ভালো করছে। তখন আইজিপি জানান, পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয়। ওই সময় শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না, কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না। তখন কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন। তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন। শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন, কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনড় থাকেন। এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা। এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন। তারপর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন। তিনি তখন একটা ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য। ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে। দূরত্ব বিবেচনায় 45 মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয়। ভাষণ করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে। এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়। এরপর ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা। সেখানে তাদের কয়েকটি লাগেজ ওঠানো হয়। তারপর তারা বঙ্গভবনে যান। সেখানে পথ আনুষ্ঠানিকতা শেষ করে বেলা 2:30টার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা। জানা গেছে হেলিকপ্টারটি ভারতের আকাশে প্রবেশের পর কিছুক্ষণ উড্ডয়ন করে। পরে আগরতলায় বিএসএফের একটা হেলিপ্যাডে অবতরণ করে। তারপর সেখান থেকে দিল্লি যান বলে ভারতীয় গণমাধ্যমে খবরে বের হয়েছে। হ্যালো ভিউয়ার, প্রতিদিনকার নিয়মিত এবং আপডেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন।